লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 আলো। আলোর আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে যদি আলোর প্রতিসরণ ঘটে তাহলে চ্যুতিকোণের রাশিমালা কত হয়, সেটা কিভাবে আসছে, সেই জায়গাটাকে আজকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও আর হেডিং করে ফেলো প্রিজমে আলোর প্রতিসরণ। তাহলে আমরা কি জানতে চাইছি? প্রিজমে আলোর প্রতিসরণ। তাহলে প্রিজমে আলোর প্রতিসরণ জানতে গেলে প্রথমেই দেখো আমাদের জানতে হবে প্রিজম বিষয়টা কি। প্রিজমের কতগুলি তল আছে, দেখতে কেমন, কোন দিকে আলো এসে পড়ে, কোন দিক দিয়ে আলোটা বেরিয়ে যায়, এটা না জানলে আমি প্রতিসরণ কি করে বুঝবো? তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিজম দেখতে কেমন। দেখো আমার সাথে সাথে ছবিটা আঁকবে, যেভাবে আঁকছি তাহলে কিন্তু আঁকতে পারবে না। সেটা হচ্ছে প্রিজম ঠিক একটা 3D স্ট্রাকচার, দেখতে এরকম টাইপের বলতে পারো। এই আঁকলাম একটা, আমাদের যেটা দেখবে যখন আমরা ছবি আঁকি, আমরা যে ঘর আঁকি সেই ঘরের মতোই দেখতে। বাড়িয়ে দিলাম এদিকে, এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, একদম এর সমান্তরাল টানবো, এখানে টেনে ফেললাম, এর সমান্তরাল টানবো, এখানে টেনে দিলাম, এখানে গিয়ে ছেদ করছে, আর এই লাইনটার সমান্তরাল টানবো এখানে। এটা এই যে স্ট্রাকচারটা আমরা এঁকেছি এইটা হচ্ছে প্রিজম। অর্থাৎ এই পুরো 3D স্ট্রাকচারটা যদি কাঁচ দ্বারা তৈরি হয়, কি দ্বারা? কাঁচ, তাহলে তাকে আমরা বলবো প্রিজম। তাহলে এই পুরোটা কি দ্বারা তৈরি? চলো পাশে লিখে দিলাম, পুরোটা কাঁচ দ্বারা তৈরি। তাহলে কাঁচ দিয়ে যদি আমরা এরকম একটা 3D স্ট্রাকচার বানাতে পারি, যাকে আমরা নাম দেবো কি? প্রিজম। এর ক্ষেত্রে কিভাবে আলোর প্রতিসরণ হয় আমরা এটাই বোঝার চেষ্টা করব। চলো তাহলে এই প্রিজমের আগে প্রথমে দেখে নিই যে এই প্রিজমের মোট কতগুলো তল আছে। তার আগে নাম দিয়ে দিই। ধরো এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, আর এই বিন্দুটার নাম দিলাম এফ। দেখতে পাচ্ছ? তাহলে এই যে প্রিজমটা আমরা এঁকেছি, এই প্রিজমের মোট কতগুলো তল আছে এটা আমরা প্রথম দেখব, যে এই প্রিজমের মোট তল সংখ্যা কতগুলো। দেখো এই প্রিজমের কতগুলো তল আছে, একটু ভালো করে স্ট্রাকচারটার দিকে তাকাও। দেখো প্রথমত এই যে এ ই ডি, এই যে সামনের দিকে একটা তল আছে, আর একটা কি আছে বি এফ সি, একদম এই সাইডে একটা তল আছে। আচ্ছা ই ডি সি এফ, একদম এই যে নিচে একটা তল আছে। এ ই এফ বি ওই সাইডে একটা তল আছে, আর এ ডি সি ডি সামনের দিকে একটা তল আছে। তাহলে টোটাল দেখো তলের সংখ্যা হচ্ছে কতগুলো? 5টা। কতগুলো? 5টা। দেখো ভালো করে, একটা সামনে, একটা পিছনে, একটা এদিকে, একটা এদিকে, আর একটা হচ্ছে নিচে। তাহলে টোটাল তল সংখ্যা কতগুলো? 5টা। তাহলে প্রিজমের মোট তল সংখ্যা কতগুলো? 5টা। তাহলে প্রিজমের তল সংখ্যা হচ্ছে কতগুলো? 5টি। যেই 5টা তলের মধ্যে যেই 5টা তল একই রকম দেখতে কিন্তু নয়। দেখো এই 5টা তলের মধ্যে 3টি তল আয়তকার দেখতে, অর্থাৎ আয়তকার, আর 2টি তল আছে ত্রিভুজাকার। ত্রিভুজাকার কি বললাম? দেখো এই 5টা তলের মধ্যে 5টা কি একই রকম দেখতে না, 3টে দেখতে আয়তকার, 3টে দেখতে ত্রিভুজাকার। দেখেই বুঝতে পারছো কোন 3টে আয়তকার তল আছে। দেখো প্রথমত ই ডি সি এফ, একদম নিচের এই তলটা, এই যে এইটা, এই তলটা আয়তকার তল। কি নাম? ই ডি সি এফ। চলো ই ডি সি এফ একটা তল হয়ে গেল। আর কি কি আয়তকার তল আছে? দেখো এ ডি সি বি, অর্থাৎ এই সামনের তলটা, এই যে তলটা, এই তলটা বোঝা যাচ্ছে? কি নাম? এ ডি সি বি। এ ডি সি বি। আর একটা তল আছে ত্রিভুজা আয়তকার, কোনটা? এই যে এ ই এফ বি, অর্থাৎ এই তলটা। ক্লিয়ার জায়গাটা? ই এফ, ই এফ বি এ, বি এ। চলো দেখে নিই একবার কি কি তল পেলাম। এ ডি সি এফ, সরি ই ডি সি এফ, ই ডি সি এফ একটা তল, এ ডি সি বি একটা তল, এ ডি সি বি একটা তল, এ ই এফ বি একটা তল, এ ই এফ বি, এ ই এফ বি। চলো আমি কিভাবে লিখেছি?
ই এফ বি এ, বেশ ঠিক আছে, ই এফ বি এ একটা তল। তাহলে কতগুলো আয়তাকার তল আছে? 3টি। কতগুলো? পাশে লিখে দাও, 3টি। ঠিক আছে, চলো তারপর ত্রিভুজাকার তল কতগুলো আছে? একদম দেখতেই পাচ্ছি ত্রিভুজাকার তল কতগুলো আছে। এই যে সামনের দিকে দেখাটা ত্রিভুজাকার তল আছে, এই দিকে কোনটা? এই যে তলটা, এই তলটা হচ্ছে ত্রিভুজাকার তল। এই তলটা বোঝা যাচ্ছে? ছবিতে বোঝা যাচ্ছে কি নাম তলটার? এ ই ডি, এ ই ডি, এ ই ডি, এই তলটা ত্রিভুজাকার তল। আচ্ছা, আর কোনটা ত্রিভুজাকার তল? এই যে একদম পিছন দিকে, এই সাইডে যে তলটা আছে একদম পিছন দিকে, কি নাম? এই যে তলটা নাম হচ্ছে বিএফসি। চলো, বিএফসি। এই দুটো তলকে আমরা বলবো মোট কতগুলি তল? 2টি তল। তাহলে ত্রিভুজের মোট তল কতগুলো? 5টা, যার মধ্যে আয়তাকার কতগুলো? 3টে, ত্রিভুজাকার কতগুলো? 2টো। বোঝা গেছে? এবার এই যে 3টে আয়তাকার তল আছে, 3টে আয়তাকার তলের 3টে আলাদা আলাদা নাম আছে। 3টে আলাদা আলাদা বলবো না, 2টো আলাদা আলাদা নাম আছে। কি কি? দেখো, এই যে ইডিসিএফ অর্থাৎ ইডিসিএফ, এই যে তলটা একদম নিচের, এই যে আর দাগ দেওয়ার জায়গা নেই, এই যে তলটা, এই তলটার উপর প্রিজমটা দাঁড়িয়ে আছে, তার জন্য এই তলটাকে বলা হয় প্রিজমের ভূমি। কি বলা হয়? প্রিজমের ভূমি। তাহলে প্রিজমের ভূমি কোনটা? ইডিসিএফ, এই তলটা হচ্ছে প্রিজমের ভূমি। আর বাকি যে দুটো আয়তাকার তল আছে, অর্থাৎ একটা এই সামনের দিকে, একটা এই পিছন দিকে, এই যে দুটো আয়তাকার তল আছে, এই দুটো আয়তাকার তলের একটা তলে আলো এসে পড়ে আর অন্য তল দিয়ে আলোটা বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ প্রিজমের যে 5টা তল আছে, 5টা তলের মধ্য দিয়েই কিন্তু আলো আসে, আলো বেরিয়ে যায়, এরকম ভেবে নিও না। প্রিজমের 5টা তলের মধ্য দিয়ে আলো আসে, আলো বেরোতে পারে না। প্রিজমের সামনের তলটা অর্থাৎ এই দিকের আয়তাকার তলটা, এই পাশের আয়তাকার তলটা, এই দুটো তলের মধ্যেই একটাতে আলো এসে পড়লে ঠিক তার বিপরীত তল দিয়ে আলোটা কি হয়ে যায়? বাইরে বেরিয়ে যায়। তাই ওই দুটো আয়তাকার তলকে বলা হচ্ছে কি? প্রতিসারক তল। কি বললাম? প্রতিসারক তল। তাহলে এই তলটা এবং এই তলটা, এদেরকে এক কথায় কি বলা হচ্ছে? প্রতিসারক তল। প্রতিসারক তল। তাহলে প্রিজমের বেসিক স্ট্রাকচারটা বুঝে গেলাম আমরা। 5টা তল, আয়তাকার 3টে, একটা ভূমি, দুটো প্রতিসারক তল, ত্রিভুজাকার 2টো, বাস বোঝা গেছে। নেক্সট যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে প্রতিসারক কোণ। কি নাম? প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ কাকে বলা হচ্ছে? দুটি প্রতিসারক তল যে কোণ তৈরি করছে তাকে আমরা বলছি প্রতিসারক কোণ। দেখো ভালো করে, দুটো প্রতিসারক তল মানে কি? এডিসিবি আর এইএফবি, এরা কোন কোণ উৎপন্ন করছে? এই যে সামনে এই একটা কোণ তৈরি করেছে, দেখতে পাচ্ছ? এই একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। অথবা বলতে পারো এইখানে দেখো একটা কোণ তৈরি করেছে, এই যে একটা কোণ তৈরি করেছে। এই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে বা দুটোকেই আমরা বলতে পারি কি কোণ? প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ মানে হচ্ছে দুটি প্রতিসারক তল যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি প্রতিসারক কোণ। তাহলে প্রতিসারক কোণ কোনটা কোনটা লিখে ফেলি। অ্যাঙ্গেল ই এ ডি, অথবা এটাও বলতে পারি অ্যাঙ্গেল এফ বি সি, কোণ এফ বি সি, এটাও হচ্ছে প্রতিসারক কোণ। নেক্সট, প্রান্তরেখা। কি নাম? প্রান্তরেখা। প্রিজমের প্রান্তরেখা কাকে বলা হচ্ছে? দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে আমরা বলবো কি রেখা? প্রান্তরেখা। তাহলে দুটো প্রতিসারক তল কোনটা কোনটা ভেবে নাও ছবিতে। এই তলটা আর এ ই এফ বি, ওই তলটা, এরা কোন রেখায় মিলিত হয়েছে? যে রেখায় মিলিত হয়েছে। তাহলে কোথায় মিলিত হয়েছে? এই দেখো, এই ওপরের এই রেখাটা এ বি, এই রেখাটাতে কি হয়েছে না? ওরা মিলিত হয়েছে। তো এই রেখাটাকে আমরা বলবো কি রেখা? প্রান্তরেখা। প্রান্তরেখা মানে হচ্ছে দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে আমরা বলছি প্রান্তরেখা। প্রান্তরেখা কোনটা? এবি হচ্ছে প্রান্তরেখা। পরীক্ষায় অনেক সময় তোমাকে জিজ্ঞাসা করে দিতেই পারে যে প্রিজমের প্রান্তরেখার সংখ্যা কতগুলো। তাহলে সব গুনে নিলাম, যতগুলো প্রান্তরেখা আছে সবাই নয় কিন্তু। প্রিজমের ক্ষেত্রে প্রান্তরেখা কোনটাকে বলবো? দুটো প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে আমরা বলবো কি না? প্রান্তরেখা। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রধান ছেদ। কি নাম? প্রধান ছেদ। প্রধান ছেদ কোনটা? প্রিজমটাকে তুমি যদি লম্বালম্বি ভাবে কেটে দাও, এইভাবে প্রিজমটাকে লম্বালম্বি তুমি কি করলে? চাকু দিয়ে কেটে দিলে।
তাহলে দেখো তুমি একটা তল পাচ্ছ, একটা তল পাচ্ছি। এই জায়গায় যদি আমি প্রিজমটাকে কেটে ফেলি তাহলে এই জায়গায় কি পাচ্ছি, আমি একটা তল পাচ্ছি। এই যে এরকম টাইপের একটা তল পাচ্ছি, ত্রিভুজের মতো দেখতে একটা তল পাচ্ছি। তো এই যে তলটা বোঝা যাচ্ছে, এই যে তলটা, হার্ড ডিপ করা যাবে না, বুঝে নাও এটা। এই যে তল পাচ্ছি একটা, একটা প্রিজমকে যদি আমরা এরকম লম্বা লম্বি কেটে ফেলি তাহলে যেটা ত্রিভুজের মতো দেখতে তল পাবো, এই তলটাকে আমরা বলবো কি তল, এই তলটাকে আমরা বলবো কি না, প্রধান ছেদ। চলো যদি নাম দিয়ে দিই, এটা এক্স নাম দিলাম, এটাকে ওয়াই নাম দিলাম, এটাকে জেড নাম দিলাম। তাহলে এই এক্স ওয়াই জেড হচ্ছে কি না, প্রধান ছেদ। এক্স ওয়াই জেড এই যে তলটা পাচ্ছি, এই তলটাকে আমরা কি বলবো, প্রধান ছেদ। দেখো এতদূর পর্যন্ত ক্লিয়ার। প্রিজম সম্পর্কে আমরা জেনে গেলাম। প্রিজমের তল 5টা, আয়তকার 3টে, ত্রিভুজাকার 2টো। আয়তকার 3টে তলের মধ্যে একটা ভূমি যার উপর প্রিজম দাঁড়িয়ে আছে, বাকি দুটো আয়তকার তলকে বলবো প্রতিসারক তল। অর্থাৎ ওই দুটো তলেই আলো এসে একটাতে পড়লে অন্যটা দিয়ে আলো বেরিয়ে যাবে, বাকি কোনো তলে আলো এসে পড়লে কিন্তু অন্য তল দিয়ে বেরোবে না, অর্থাৎ প্রতিসরণ ঘটবে না। তারপর কি দেখলাম, প্রতিসারক কোণ কাকে বলছে, দুটি প্রতিসারক তল যে কোণ তৈরি করছে, দুটি প্রতিসারক তল যে কোণ তৈরি করছে তাকে আমরা কি বলবো, প্রতিসারক কোণ। প্রান্তরেখা কি, দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে আমরা কি বলবো, প্রান্তরেখা। আর লাস্ট আমরা যেটা দেখলাম কি না, প্রধান ছেদ। প্রিজমকে লম্বালম্বি কেটে ফেলো, ত্রিভুজের মতো তল আমরা পাবো, যেই তলটাকে আমরা বলবো প্রধান ছেদ। চলো লিখে ফেলো এতদূর পর্যন্ত ঝটপট। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে একটা তলে অর্থাৎ একটা প্রতিসারক তলে আলো এসে পড়বে, অন্য তল দিয়ে আলোক রশ্মি বেরিয়ে যাবে। তাহলে চ্যুতি কোণ কত হবে, অর্থাৎ আলোক রশ্মিটা কতটা কোণে বেঁকে যাবে, সেই চ্যুতি কোণের রাশিমালা আমরা নির্ণয় করব। ক্লাস 10-এ সব থেকে বড় যদি বলো ডেরিভেশন কোনটা, তাহলে এটা হচ্ছে ক্লাস 10-এ সব থেকে বড় ডেরিভেশন। কিন্তু এটা বড় হলেও এটাকে খুব সহজে আমরা মনে রাখতে পারি, এটা ছোট্ট ট্রিক্স যদি আমরা মনে রাখি। ঠিক আছে, চলো কি ট্রিক্স সেটা এক্ষুনি আমরা জানতে পারবো। আগে আমরা ছবিটা এঁকে নিই আর বুঝে নিই যে অ্যাকচুয়ালি চ্যুতি কোণ কোনটা হচ্ছে, কোন রাশিটার কার রাশিমালা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো তাহলে ছবিটা এঁকে ফেলি আমরা। এই হচ্ছে একটা প্রিজম। এবার তুমি বলবে প্রিজমটা এরকম ত্রিভুজের মতো কেন আঁকলাম। ধরো প্রিজমটাকে একদম সামনের দিক থেকে আমরা দেখছি, তাহলে সামনের দিক থেকে দেখলে প্রিজমের পিছনের পোর্শনটা, এরকম পিছনের পোর্শনটা কিন্তু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। প্রিজমটা একদম সোজাসুজি রেখেছি, এখন সোজাসুজি প্রিজমটাকে রেখেছি। তাহলে প্রিজমটাকে যদি সোজাসুজি রাখি তাহলে আমরা প্রিজমের শুধুমাত্র এই ত্রিভুজের মতো তলটাকেই দেখতে পাবো, আর দেখতে পাবো না। চলো নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। এবিসি কি, এবিসি হচ্ছে আমার প্রিজম, যার এবিটা কি প্রতিসারক তল, এসিটা কি প্রতিসারক তল, বুঝতে পারছো, আর বিসিটা কি ভূমি। বোঝা যাচ্ছে তো, আগে যে ছবিটা আঁকলাম সেই ছবিটাই, শুধু আগেরটা 3D মডেলে এঁকেছিলাম, এখন কি না একদম প্রিজমটাকে আমরা সোজাসুজি দেখছি, একদম প্রিজমটাকে নিয়ে সোজা রেখেছি। তাহলে প্রিজমটাকে যদি সোজা রাখি তাহলে তার ত্রিভুজ আকার একটা তলই দেখতে পাবো, অ্যাকচুয়ালি ওর ব্যাকে পুরো পোর্শনটাই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে চলো কি দেখতে পেলাম, এবিসি প্রিজম, যার এবি প্রতিসারক তল, এসি প্রতিসারক তল, বিসি কি ভূমি। আর এই যে কোণটা, এই কোণটা কি কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। তাহলে এই যে অ্যাঙ্গেল এ, এই কোণটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। খুব ইম্পর্টেন্ট, প্রিজমের কোণ বলতে পারো বা প্রিজমের প্রতিসারক কোণ, একই ব্যাপার, এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। চলো এবার কোন একটা রশ্মি গিয়ে পড়বে, রশ্মিটা কোন দিকে যাবে, কিভাবে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা আগে আমরা বুঝবো। ছবিটা ভালো করে বুঝলে প্রমাণ তো এমনিই হয়ে যাবে। চলো প্রিজম কি দ্বারা তৈরি, এই প্রিজমটা কি দ্বারা তৈরি, আমরা জানি প্রিজমটা কাঁচ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি, কাঁচ। তাহলে প্রিজমের মধ্যে কি আছে, কাঁচ আছে। আচ্ছা প্রিজমের বাইরে কি আছে, প্রিজমের বাইরে আমরা সাধারণত বায়ুতে বাস করি, তো আমরা ধরে নেবো বায়ু আছে। জলের মধ্যেও প্রিজমকে রাখতে পারি, কিন্তু আমরা তো জলে রাখবো না, আমরা তো জলে বাস করি না, আমরা বায়ুতে বাস করি, তার জন্য আমরা ভেবে নেবো বাইরে কি আছে, বায়ু। আবার প্রিজমের এ পাশে কি আছে, বায়ু। কি আছে, বায়ু। বুঝতে পারছো, তাহলে বায়ু আছে, কাঁচ আছে, বায়ু আছে। এবার কোনো একটা আলোক রশ্মি প্রিজমে গিয়ে পড়লো, এইভাবে গিয়ে কোনো একটা আলোক রশ্মি গিয়ে পড়লো একদম। এইবার রশ্মিটা যাবে কোন দিকে, এইটা আমাদের বুঝতে হবে যে রশ্মিটা কোন দিকে যাবে। দেখো রশ্মিটা কোন দিকে যাবে, প্রথমত এখানে গিয়ে কিছুটা আলোক রশ্মি প্রিজমের মধ্যে প্রবেশ করে যাবে। তাহলে প্রিজমের মধ্যে প্রবেশ করবে মানে আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করবে, মানে প্রতিসরণ ঘটবে। তাহলে প্রতিসরণ ঘটলে আলোক রশ্মিটা বেঁকে যাবে।
কোন দিকে বাঁকবে সেটা জানতে গেলে আমাকে অভিলম্ব টানতে হবে। তাহলে আগে আমরা এখানে কি করব, অভিলম্ব টেনে নিই। চলো, তাহলে এটা হচ্ছে আমার আপতন বিন্দু, এই আপতন বিন্দুর ওপর অভিলম্ব টানবো। কার ওপর অভিলম্ব টানবো? আপতন বিন্দু দিয়ে যাই এমন একটা অভিলম্ব টানবো, কিন্তু অভিলম্বটা হবে কার ওপর? অভিলম্বটা হবে এই যে তলটা, বিভেদ তলের ওপর লম্ব হবে। কার ওপর? বিভেদ তলের ওপর লম্ব। দেখো এবি তলে রশ্মিটা গিয়ে পড়েছে, তাহলে এই এবি তলটা বায়ুকে কাঁচকে আলাদা করছে, তাহলে এবি হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলের ওপর লম্ব টানবো, কিন্তু লম্বটা যাবে কোন দিকে? আপতন বিন্দু দিয়ে। তাহলে এখানে চলো লম্ব টানলাম, তাহলে এইটা তল, তার উপর লম্ব, মানে এরকম টাইপের দেখতে হবে। এটা হয়ে গেল লম্ব। ছবি বুঝতে পারছো? ছবিটা বুঝতে হবে, আর কিছু না। তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আলোক রশ্মি গিয়ে পড়লো এভাবে। এবার রশ্মিটা কোন দিকে বেঁকে যাবে? আমরা কি দেখছি? বায়ু থেকে কাঁচে যাচ্ছে, তাহলে বায়ু মাধ্যম মানে হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ মানে ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘনতে গেলে আলোক রশ্মিটা কোন দিকে বেঁকে যায়? আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসে। লঘু থেকে ঘন, বায়ু থেকে কাঁচ, লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে আলোক রশ্মির সোজা যাওয়ার কথা ছিল এই বরাবর, এই বরাবর আলোক রশ্মির চলে যাওয়ার কথা, ও ওদিকে যাবে না, ও কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এদিকে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে অভিলম্বের দিকে সরে এলো, দিয়ে এই তলে গিয়ে পড়লো। তাহলে একবার এই তলে প্রতিসরণ হলো। সিমিলারলি এই তলে কি হচ্ছে? কাঁচ থেকে বায়ুতে যেতে চাইছে, তাহলে আবার প্রতিসরণ হবে। আবার কোন দিকে বাঁকবে জানতে গেলে আমাকে আবার অভিলম্ব টানতে হবে। চলো আবার অভিলম্ব টেনে ফেলি। এই তলে আবার অভিলম্ব টানবো। কার উপর লম্ব? বিভেদ তলের ওপর লম্ব। তাহলে এই যে বিভেদ তল, এই বিভেদ তলের ওপর আমরা লম্ব টেনে ফেললাম। যে দুটো লম্ব, ধরো আমি বলে দিলাম এই বিন্দুটাতে কি করছে না পরস্পরকে টাচ করছে, ঠিক আছে। এবার রশ্মিটা যাবে কোন দিকে আমাকে এটা তো জানতে হবে। এখান থেকে রশ্মিটা যাওয়ার কথা কোন দিকে? সোজা, সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু প্রতিসরণ হচ্ছে মানে রশ্মিটা বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? কোথা থেকে কোথায় যাচ্ছে? কাঁচ, প্রিজম মানে কাঁচের তৈরি, তাহলে কাঁচ থেকে বায়ু মানে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে ঘন থেকে লঘুতে গেলে কোন দিকে বেঁকে যায়? অভিলম্ব থেকে দূরে সরে যায়। তার মানে এই সোজা তো যাবেই না, একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে। তাহলে আলোক রশ্মিটা এইভাবে বেঁকে গিয়ে এইদিকে বেরিয়ে গেল। তাহলে আলোক রশ্মির গতিপথটাকে একটু চিন্তা করো, ব্যাপারটাকে ভাবো একটু। কি হলো? সোজা গিয়ে পড়লো, এখানে পড়ার পর প্রতিসরণ ঘটলো, যাবার কথা সোজা, সোজা না গিয়ে ও কি হলো? অভিলম্বের দিকে সরে এলো, অভিলম্বের দিকে সরে এলো। কেন? লঘু থেকে ঘনতে যাচ্ছে। আবার গিয়ে পড়লো এই তলটাতে, এই তলে আবার সোজা যাওয়ার কথা, আবার প্রতিসরণ ঘটছে বলে আবার বাঁকবে। কোন দিকে বাঁকবে? ঘন থেকে লঘুতে যাচ্ছে বলে অভিলম্ব যাবার কথা সোজা, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই আছে অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে গেল, নিচের দিকে নেমে গেল। বুঝতে পারলে? এই হচ্ছে এখানে আলোর প্রিজমের ক্ষেত্রে প্রতিসরণের পুরো ছবিটা। নাম দিয়ে দিই, চলো কি নাম দেব? ধর এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস। তাহলে পি কিউ আপতিত রশ্মি, কিউ আর এই প্রথম তলে প্রতিসৃত রশ্মি, আবার দ্বিতীয় তলে কিউ আরটা হচ্ছে আপতিত রশ্মি, আর আর এসটা হচ্ছে কিনা প্রতিসৃত রশ্মি। প্রথম তলে একবার প্রতিসরণ ঘটছে, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। দ্বিতীয় তলে আবার প্রতিসরণ ঘটছে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, চলো আর কি কি গেছি? পি কিউ আর এস হয়ে গেছে, এটার নাম দিলাম টি, এটার নাম দিলাম ইউ, এটার নাম দিলাম ভি। মোটামুটি কমপ্লিট। চলো তাহলে টি ইউটা কি? প্রথম তলে অভিলম্ব। আচ্ছা, ইউভিটা কি? দ্বিতীয় তলে অভিলম্ব। ঠিক হ্যাঁ, এতদূর পর্যন্ত কোনো সমস্যা? বেশ, এবার আমরা আপাতন কোণ আর প্রতিসরণ কোণকে লিখে দিই। কোনটা আপাতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ? দেখো প্রথম তলের ক্ষেত্রে এটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, তাহলে তারা যে কোণ করে মানে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি কোণ বলবো? আপাতন কোণ। নাম কি? আয়ুমান। দ্বিতীয় তলে প্রথম তলে প্রতিসরণ কোণ কোনটা? এটা হচ্ছে প্রথম তলে প্রতিষ্ঠিত রশ্মি, এইটি হচ্ছে অভিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে কি কোণ? না প্রতিসরণ কোণ। নাম কি? নাম দিলাম R1। কি নাম দিলাম? R1। তারপর দ্বিতীয় তলে আপাতন কোণ কোনটা? দ্বিতীয় তলে আপাতন কোণ কোনটা? দ্বিতীয় তলে এই রশ্মিটা কিউ আর রশ্মিটা গিয়ে পড়ছে, অভিলম্ব হচ্ছে ইউভি, তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে মানে এই কোণটা, দ্বিতীয় তলে কি কোণ? আপাতন কোণ। নাম দেওয়া উচিত I2, কিন্তু ওই যে আমরা আগের দিন দেখেছিলাম যে একই মাধ্যমের মধ্যে একটাকে আর দিয়ে লিখেছি, মানে অন্যটাকেও কি দিয়ে লিখবো? আর দিয়ে, তাহলে এটার নাম দিলাম কি? R2। কি নাম দিলাম? R2। আর
দ্বিতীয় তলে এই রশ্মিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা অবিলম্ব, তাহলে এই কোণটাকে আমরা বলবো দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, নাম দিলাম কি I2। কি নাম? I2। তাহলে ভালো করে ছবিটার দিকে তাকাও, কি হলো? প্রথম তলে প্রতিসরণ ঘটলো, এটা আপাতন কোণ, এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। দ্বিতীয় তলে আবার প্রতিসরণ ঘটেছে, এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে একটা জায়গা বুঝতে হবে আমাদের, যে I1 কে তো আমরা কি বললাম? আপাতন কোণ। আর I2 কে আমরা কি বলবো? অ্যাকচুয়ালি I2 কি? I2 হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, ঠিক কথা, কিন্তু এটার আর একটা নাম আছে, কি নাম? নির্গমন কোণ। কি নাম? নির্গমন কোণ। কেন নির্গমন কোণ? দেখো ফাইনালি I2 কোণেই রশ্মিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তার জন্য I2 কে আমরা বলবো নির্গমন কোণ। ঠিক আছে, চলো তাহলে I1 হচ্ছে আপাতন কোণ, I2 হচ্ছে নির্গমন কোণ। আর কি কি পেয়েছি? R1 কি? R1 হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ, R2 কি? দ্বিতীয় তলে আপাতন কোণ, I2 কি? দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, বা যাকে আমরা কি বলছি? নির্গমন কোণ। আচ্ছা, আর একটা জিনিস, এ অলরেডি লেখা আছে, কি কোণ? প্রতিসারক কোণ। এতদূর পর্যন্ত কোনো সমস্যা? এটা গেল প্রিজমের রশ্মিটার ছবি। এইবার আমাদের আগে এটা বুঝতে হবে এখানে চ্যুতি কোণ কতটা হচ্ছে, রশ্মিটা কতটা বেঁকে যাচ্ছে। প্রিজম না থাকলে কোন দিকে যেত, আর প্রিজম থাকার জন্য কোন দিকে যাচ্ছে, সেটাকে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে এখানে চ্যুতি কতটা হচ্ছে। ঠিক আছে, চলো ধরো প্রিজম নেই, প্রিজম যদি না থাকে তাহলে আলো সরল রেখায় চলে, তার জন্য আলোটা ঠিক এই পথ বরাবর বাইরের দিকে বেরিয়ে যেত। ঠিক আলো সোজা এইভাবে কি হতো? বাইরের দিকে কি হতো? বেরিয়ে যেত। প্রিজম আছে বলে আলোটা যাচ্ছে কোন দিকে? ফাইনালি রশ্মিটা এই দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক, তাহলে রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, এই দিক বরাবর রশ্মিটা যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিজম থাকার জন্য রশ্মিটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে আমি যদি বলি যে রশ্মিটা কতটা বেঁকে গেছে, কতটা রশ্মিটা বেঁকে গেছে, যাওয়ার কথা ছিল এদিকে, যাচ্ছে এদিকে, তাহলে এতটা কোণে বেঁকে গেছে। কতটা? এই কোণটাতে বেঁকে গেছে। তো এই কোণটাকেই তো আমরা বলবো চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে কি? আলোক রশ্মি যতটা কোণে বেঁকে যায়, অর্থাৎ তার যাওয়ার কথা যেদিকে ছিল আর যাচ্ছে যেদিকে, যত ডিগ্রি কোণে বেঁকে যায় তাকে আমরা কি বলি? চ্যুতিকোণ বলি। তাহলে যাওয়ার কথা ছিল এই সোজা, যাচ্ছে এই দিকে, তাহলে বেঁকে গেছে কতটা? যাওয়ার কথা ছিল এটা, যাচ্ছে এদিকে, তাহলে বেঁকে গেছে কতটা? এই কোণটাতে বেঁকে গেছে, এই কোণটাতে বেঁকে গেছে। এবার এই কোণটা পাবো কি করে? এই কোণটা পাওয়ার জন্য আমি এই RS যে রশ্মিটা আছে তাকে একটু বিপরীত দিকে কি করছি? বাড়িয়ে দিচ্ছি। এই যে বাড়িয়ে দিলাম, নেই কিন্তু এখানে রশ্মি, এখানে নেই, আমি এটাকে মনে মনে কি করলাম? বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এই জায়গায় একটা কোণ তৈরি করেছে, এই যে কোণটা, এই কোণটারই তো রশ্মিটা বেঁকে গেছে, যাওয়ার কথা ছিল সোজা, যাচ্ছে এদিকে, তাহলে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? তুমি বলবে এই কোণটাতে বেঁকে গেছে। এই কোণটাই হচ্ছে অ্যাকচুয়ালি চ্যুতিকোণ, যাকে আমরা নাম দিচ্ছি ডেল্টা। আর এই ডেল্টার মানটাই আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার জায়গাটা? এতদূর পর্যন্ত ফান্ডা ক্লিয়ার থাকতে হবে, তারপরে আমরা নেক্সট স্টেপে এগোতে পারবো। এই জায়গাটা আমাদের বুঝতে সমস্যা হয় বলেই আমাদের এই প্রিজমের পুরো প্রমাণটা যেন একটু সেই খুব জটিল লাগে, কিন্তু ব্যাপারটা কিছুই না, ছবিটা তোমাকে বুঝতে হবে। কি হলো? আর একবার, রশ্মি এসে পড়লো, যাওয়ার কথা ছিল সোজা, যাবে না, প্রতিসরণের জন্য অবিলম্বের দিকে সরে গেছে, তাহলে গিয়ে পড়লো, এদিকে বেঁকে গেল। আবার এখানে যাওয়ার কথা ছিল সোজা, প্রতিসরণের জন্য আবার বেঁকে গিয়ে নিচের দিকে নেমে গেছে, তাহলে রশ্মি এভাবে পড়লো, এদিকে গেল, এদিকে নেমে গেল। তাহলে বাঁকলো কতটা? যাওয়ার কথা ছিল সোজা, যাচ্ছে এদিকে, তাহলে এত ডিগ্রি কোণটাতে বেঁকে গেছে। এই যে কোণটা ডেল্টা, এই ডেল্টা কোণটাতে বেঁকে গেছে, আর আমরা এই ডেল্টার মানটাই নির্ণয় করতে চাইছি। এই ডেল্টাটাই হচ্ছে কি? চ্যুতিকোণ। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা, এই চ্যুতিকোণের মানই আমরা কি করব? ক্যালকুলেট করব। ঠিক আছে, নাম দিয়ে দিই একটা, শেষ নাম কি দিয়েছিলাম? ইউভি, আর কিছু দিইনি। চলো এই বিন্দুটাকে আমরা নাম দিয়ে দিলাম ডাব্লিউ। কোন বিন্দুটাকে? এই যে RS রশ্মিটাকে বিপরীত দিকে বাড়ালে এই রশ্মিটাকে যেখানে টাচ করছিল এটার নাম দিলাম কি? ডাব্লিউ। ঠিক আছে, চলো এবার আমরা প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণের আগে যে লেখালেখিগুলো করতে হয় সেগুলো একটু নিজে নিজে লিখে নিতে পারবে। কি এভাবে লিখবো আমরা? শুনে নাও একবার। ABC একটি প্রিজম, যার A হচ্ছে প্রতিসারক কোণ, AB হচ্ছে প্রতিসারক তল, AC হচ্ছে প্রতিসারক তল। AB তলে আপাতন কোণ হচ্ছে I1, প্রতিসরণ কোণ হচ্ছে R1। AC তলে আপাতন কোণ হচ্ছে R2, প্রতিসরণ কোণ হচ্ছে I2। তো I2 কে আমরা আরেকটা নাম দিয়েছি, যাকে বলছি কি কোণ? নির্গমন কোণ। ঠিক আছে, চলো TU হচ্ছে প্রথম তলে অভিলম্ব, আর UV হচ্ছে দ্বিতীয় তলটাতে অভিলম্ব। আর কি? চ্যুতিকোণ ডেল্টা, দেখতেই পাচ্ছ। এবার আমরা এখান থেকে ক্যালকুলেট করব ডেল্টার রাশিমালা। ঠিক আছে, কার রাশিমালা?
ডেল্টার রাশিমালা ক্যালকুলেট করব, অর্থাৎ চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করব। ডেল্টা এর রাশিমালা আমরা নির্ণয়, ডেল্টা সমান কত হবে। এই প্রমাণটা করার জন্য একটা ছোট্ট ট্রিক্স আমরা মনে রাখবো। কি মনে রাখবো? ডেল্টা এর রাশিমালা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স মনে রাখতে হবে। ত্রিভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বাস। ত্রিভুজ, ত্রিভুজ আর চতুর্ভুজ, এই ট্রিক্স মনে রাখলে আমরা সহজেই বুঝতে পারবো কি করতে হবে। মানে আমাকে এখানে তিনটে জিনিসকে ধরতে হবে। কাকে কাকে? দুটো ত্রিভুজ আর একটা চতুর্ভুজ। তাহলে প্রথম শুরু করি একটা ত্রিভুজ দিয়ে। আগে শুরু করব একটা ত্রিভুজ দিয়ে। কোন ত্রিভুজটা? দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ওপরের ত্রিভুজ। কি নাম ত্রিভুজটা? ডাব্লিউ কিউ আর। ত্রিভুজ ডাব্লিউ কিউ আর, ত্রিভুজ ডাব্লিউ কিউ আর থেকে আমরা কি লিখতে পারি, এটা কি আমরা বোঝার চেষ্টা করব। ক্লাস 9-এ আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, কি? কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। মনে পড়ছে? চলো একটা ছবি আঁকি, তাহলেই মনে পড়ে যাবে। ধরো একটা ছবি আঁকলাম, তাহলে এটা একটা ত্রিভুজ। এটা কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? এই যে বাইরের কোণ, এটাকে আমরা বলি বহিস্থ কোণ। এই যে বহিস্থ কোণ, এটা এই বহিস্থ কোণের মানটা, এই বহিস্থ কোণের মানটা ধরো নাম দিয়ে দিই আগে, এ বি সি ডি। অ্যাকচুয়ালি ছবিটা আমরা এভাবে পড়িনি, ছবিটা আমরা ঘুরিয়ে পড়েছিলাম, তো আমি একটু ঘুরিয়ে আঁকছি, ভাববে একটু। কি এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? ডি সি বি। এই কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা কোনটা? এই একটা বিপরীত অন্তস্থ কোণ, এই একটা বিপরীত অন্তস্থ কোণ। তার মানে ডিসিবি সমান বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে ডিসিবি সমান কার সাথে সমান? বিপরীত অন্তস্থ কোণদ্বয়, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি। এটা আমরা ক্লাস 9 একটা উপপাদ্য পড়েছিলাম। আর ছবিটা দেখবে এইভাবে এঁকেছিলাম উপপাদ্যটা প্রমাণ করার জন্য। এইভাবে, এইটা ছিল বহিস্থ কোণ, এই ছিল দুটো বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই কোণটা সমান হচ্ছিল কার সাথে? এর সাথে, আর এর সমষ্টির সাথে। তো এই ছবিটা এখানে উল্টে এঁকেছি। এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, এই হচ্ছে দুই বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই মানটা কার সাথে সমান? এর আর এর অ্যাডিশন, মানে কি বলবো, সমষ্টির সাথে। কার সাথে? সমষ্টির সাথে। মনে পড়েছে? চলো এটাকে আমরা অ্যাপ্লাই করব এই ডাব্লিউ কিউ আর ত্রিভুজে। মুছে দিলাম। চলো তাহলে এই যে ডাব্লিউ কিউ আর, এই ত্রিভুজের ভালো করে দেখো ডেল্টাটা কি কোণ? ডেল্টাটা হচ্ছে বহিস্থ কোণ। কি নাম? ডেল্টা হচ্ছে আমার বহিস্থ কোণ। তাহলে ডেল্টাটা বহিস্থ কোণ কার সাথে সমান হবে? বিপরীত অন্তস্থ কোণ। তাহলে বিপরীত অন্তস্থ কোণ কোনটা কোনটা? ডাব্লিউ কিউ আর, আরেকটা হচ্ছে ডাব্লিউ আর কিউ। এই যে ছোট্ট মতো কোণটা, যেটাতে আমি একদম এই যে এই কোণটা, আর এদিকে এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটার সাথে সমান। কি কি? ডাব্লিউ কিউ আর আর ডাব্লিউ আর কিউ, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে ডেল্টাটা সমান হবে কার সাথে? ডাব্লিউ কিউ আর প্লাস ডাব্লিউ আর কিউ এর সাথে। লিখে ফেলি, ইকুয়াল টু ডাব্লিউ কিউ আর প্লাস ডাব্লিউ আর কিউ। কোথা থেকে লিখলাম? কারণ আমরা পাশে লিখে দেব, কি লিখে দেব? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান ডট 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 ডট। লিখে নেবে এটা কি? কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, লিখে ফেলেছি যে ডেল্টা সমান হচ্ছে ডাব্লিউ কিউ আর প্লাস ডাব্লিউ আর কিউ। এইবার আমরা চেষ্টা করব এই ডাব্লিউ কিউ আর এই কোণটার মান কত সেটাকে বার করতে। ডাব্লিউ কিউ আর এর মান কত সেটাকে বার করতে। দেখো ভালো করে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান কত আমরা এটাকে বার করতে চাইছি। এই কোণটার মান কত সেটাকে আমরা বার করতে চাইছি। ছবির দিকে ভালো করে দেখাও, দেখো আনসার বলতে পারবে। এই অ্যাঙ্গেলটার মান কত? ডাব্লিউ কিউ আর এর মান কত? দেখো এদিকের কোণটা হচ্ছে I1, এদিকের কোণটা হচ্ছে R1। তাহলে এই I1টা সমান কার সাথে? R1 প্লাস এই ছোট্ট কোণটার সাথে, যার মান আমরা ক্যালকুলেট করতে চাইছি। এই I1 কোণটা, এই যে I1, এই রশ্মিটাকে এদিকে বাড়িয়েছি, এটা এই রশ্মিটাকে এদিকে বাড়িয়েছি এটা। তাহলে এই I1 কোণটাই এই পুরো কোণটার সাথে সমান। ঠিক, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? I1 ইজ ইকুয়াল টু R1 প্লাস এই যে অ্যাঙ্গেলটা যার মান বার করতে চাইছি, অ্যাঙ্গেল ডাব্লিউ কিউ আর। ডাব্লিউ কিউ আর, তাহলে অ্যাঙ্গেল ডাব্লিউ কিউ আর সমান কত?
r1টাকে এ পাশে ভাগিয়ে দাও, তাহলে কত আসছে i1 মাইনাস r1। কি নাম? i1 মাইনাস r1। দেখেই বুঝতে পারছো WQR এইটুকু কোনটা কি? দেখো এই i1 মাইনাস r1, i1 থেকে r1 কে বাদ দিলেই এই কোনটা করে থাকবে তো। চলো লিখে ফেলি, তাহলে ডেল্টার জায়গায় WQR এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, কত i1 মাইনাস r1 প্লাস WRQ সমান কত? একই রকম ভাবে এই যে WRQ মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান কত হবে? সেম দেখো এদিকে i2 মাইনাস r2, i2টা বড় r2টা ছোট, তাহলে i2 মাইনাস r2, i2 মাইনাস r2, বাস ডেল্টার মান পেয়ে গেলাম। এটাই ডেল্টার মান। একটু সিম্পলিফাই করবো এটাকে, i1 মাইনাস r1 প্লাস i2 মাইনাস r2, ডেল্টা ইজ ইকুয়াল টু এই i2টাকে সামনে নিয়ে এলাম, তাহলে i1 প্লাস i2 আর মাইনাস r1 মাইনাস r2, একটা মাইনাস কমন নিয়ে নিলাম, হয়ে গেল কত r1 প্লাস r2। অ্যাকচুয়ালি এটাই কিন্তু ডেল্টার মান। কার রাশিমালা? এটাই হচ্ছে ডেল্টার রাশিমালা, i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2, মাইনাস r1 প্লাস r2। এবার তোমার মনে প্রশ্ন আসছে, তাহলে বইয়েতে যে অনেক বড় আছে প্রমাণটা, সেটা কি করা আছে? অ্যাকচুয়ালি আমরা ওটাই করব, কিন্তু প্রমাণ কিন্তু এখানেই হয়ে গেছে। এই যে এই 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেছে। ডেল্টার মান কিন্তু এটাই, i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2। তো ফার্দার আমরা কি করতে পারি, এই r1 প্লাস r2 এই দুটো কোণের মান এই প্রিজমটার প্রতিসারক কোণের সাথে সমান হয়, এটাকে আমরা প্রমাণ করতে পারি। তো এটাকে আমরা প্রমাণ করব, করে এই r1 প্লাস r2 জায়গায় এই এর মানটা কি করব, লিখে দেব। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে আমরা প্রমাণ আমাদের হয়ে গেছে, r1 প্লাস r2 এর মানটা দেখা যায় যে এই দুটো কোণের যোগফলের মানটা এর সাথে সমান হয়ে যায়। তো এইটাকে আমরা ফার্দার প্রমাণ করব, প্রমাণ করে r1 প্লাস r2 জায়গায় এখানে a লিখে দেবো। ঠিক আছে, প্রমাণ কিন্তু রেডি। এবার আমাদের নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো কোণের মান এর সাথে সমান। যেই প্রমাণ হয়ে যাবে 1 নাম্বার ইকুয়েশনে আসবো, এই r1 প্লাস r2 জায়গায় তুলে এখানে a ভরে দেবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে কি, ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। এটাই আমরা প্রমাণ করতে চাইছি। ঠিক আছে, চলো মুছে দিই এটা। তাহলে আমাদের একটা ত্রিভুজের গল্প শেষ হলো। এবার সেকেন্ড ত্রিভুজ, আর কোথায় ত্রিভুজ আছে ছবির দিকে দেখাও। একটা ত্রিভুজও ধরে নিয়েছি, একটা ত্রিভুজ ধরে এটা পেলাম, ত্রিভুজ ত্রিভুজ চতুর্ভুজ। তো একটা ত্রিভুজের কাজ হয়েছে, এবার সেকেন্ড ত্রিভুজ নিয়ে কাজ হবে। কোন ত্রিভুজটা দেখো ভালো করে, ঠিক যে ত্রিভুজটা ধরেছিলাম তার নিচে দেখো একটা ত্রিভুজ আছে কিউ ইউ আর, কিউ ইউ আর। ওখান থেকে কি লিখতে পারি, ত্রিভুজ কিউ ইউ আর থেকে পাই, এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ কিউ ইউ আর নিচেরটা, বুঝতে পারছো তো? বেশ, কি লিখতে পারি আমরা, কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ কিউ ইউ আর এর তিনটে কোণ কি কি, একটা r1, একটা r2, আর একটা হচ্ছে কোনটা, এই যে ইউ কোণটা, এই অ্যাঙ্গেলটা, বা তুমি বলতে পারো কিউ ইউ আর এই কোণটা। তাহলে আমরা লিখতেই পারি ওই ত্রিভুজটা থেকে কি লিখতে পারি, r1 প্লাস r2 ইজ r1 প্লাস r2 দুটো কোণ হলো, আর একটা কোণ কি আছে, কোণ ইউ, বা তুমি লিখতে পারো কিউ ইউ আর, যা খুশি, সমান কত হবে 180 ডিগ্রি হবে তো? কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ছোটবেলায় এগুলো পড়েছি আমরা। চলো তাহলে r1 প্লাস r2 সমান কত, r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 180, এক মিনিট, কত আসছে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা ইউ। নাম দিয়ে দিলাম এটাকে, ক নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, প্রথম ত্রিভুজের কাজ শেষ, দ্বিতীয় ত্রিভুজের কাজ শেষ। চলো এবার কাকে ধরবো, এবার হচ্ছে চতুর্ভুজকে ধরবো একটা। কোন চতুর্ভুজ, ভেবে বলো কোন চতুর্ভুজ, ভাবতেই পারবে না কোন চতুর্ভুজ, সেটাকে নাম চতুর্ভুজ, দেখতে তো সত্যিই অন্যরকম আর কি। দেখো কোন চতুর্ভুজটা ধরবো, চেষ্টা করো বলার কোন চতুর্ভুজটা ধরবো। এখানে কোনো চতুর্ভুজ দেখতে পাচ্ছ? মনে হতে পারে ডাব্লিউ কিউ ইউ আর এই চতুর্ভুজ, না এটা না। কোনটাকে ধরবো ভালো করে দেখবে, এ কিউ ইউ আর এই চতুর্ভুজটা। খুব কঠিন একটা চতুর্ভুজ, কোন রকমের চতুর্ভুজ এটা হয়েছে, এইটা, এটা, 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 এই যে চতুর্ভুজটা,
আবার এটা চলে এলো ওইদিকে, এটা 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 এটা, এই চতুর্ভুজটাকে ধরবো। ঠিক আছে, চলো তাহলে কোন চতুর্ভুজটা ধরবো? এরকম ভাবে মনে রাখতে পারো, এমন চতুর্ভুজ ধরবো যেটাকে ধরা যায় না, যেটাকে ধরা খুব কঠিন, সেরকম চতুর্ভুজকে ধরবো। কি কি? এ কিউ ইউ আর। চতুর্ভুজ এ কিউ ইউ আর থেকে আমরা কি লিখতে পারি? দেখো কি লিখতে পারি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360। তাহলে এই চতুর্ভুজের চারটে কোণকে যোগ করব, 360 লিখবো। একটা কোণ কি? এ কোণ। একটা কোণ হচ্ছে কি কোণ? অ্যাঙ্গেল এ। প্লাস এই কোণটা, এই পুরো কোণটা, এটা হচ্ছে চতুর্ভুজের আরেকটা কোণ। এই কোণটা কত ডিগ্রি কোণ? ভেবে বলো একটু, এই কোণটা কত ডিগ্রি কোণ? আমরা এই টিউটাকে কি টেনেছিলাম? অভিলম্ব। তাহলে যদি এটা অভিলম্ব হয় তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি। তাহলে প্লাস 90 ডিগ্রি। প্লাস এই কোণটা দেখতে পাচ্ছি, কোণ ইউ। প্লাস এগেন দেখো আমরা এটাকে কি টেনেছিলাম? অভিলম্ব। তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা কত ডিগ্রি হবে? এগেন 90 ডিগ্রি। তাহলে প্লাস 90 ডিগ্রি সমান কত? চারটে কোণ, একটা এ, একটা 90, ইউ 90, যোগ করলে কত আনসার আসবে? 360। তাহলে এখান থেকে দেখো এ কোণ সমান কত আসছে? অ্যাঙ্গেল এ কোণ প্লাস কোণ ইউ কোণ সমান 360, 90 90 180। তাহলে 180 ওদিকে যাবে, তাহলে 360 মাইনাস 180 সমান কত? 180। বুঝতে পারলে? 90 90 180 ও পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 360 মাইনাস 180 সমান কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সমান কত আসছে? অ্যাঙ্গেল এ সমান আসছে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা ইউ। ক নাম্বার সমীকরণ? 3 নাম্বার সমীকরণ। ক নাম্বার? 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার দেখো প্রমাণ, দেখো মাথায় আসছে কিনা। 2 নাম্বার আর 3 নাম্বারের দিকে খেয়াল করো। দুটো সমীকরণে রাইট হ্যান্ড সাইড 180 মাইনাস ইউ, এরও 180 মাইনাস ইউ। যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে? অবশ্যই কি হবে? সমান হবে। 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এটাও 180 মাইনাস ইউ, মানে R1 প্লাস R2 সমান এটা, এগেন এ সমান এটা। তাহলে আমি বলতেই পারি লেফট হ্যান্ড সাইডটা কি হবে? সমান হবে, বলতেই পারি। 2 এবং 3 থেকে পাই, দুই এবং 3 থেকে পাই কি লিখতে পারি? R1 প্লাস R2, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু এ। আমি তো বলেছিলাম এটাই আমরা প্রমাণ করব। এই যে R1 প্লাস R2 অলরেডি আমাদের ডেল্টার মান বেরিয়ে আসে, এটা যেমন আছে থাকবে। এই R1 প্লাস R2 মান যে এ হয়, আমাদের ফার্দার এইটাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রমাণ করে দিলাম 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ থেকে। কি প্রমাণ করলাম? না R1 প্লাস R2 এর মানটা কার সাথে সমান? এর সাথে সমান। তাহলে ফাইনালি 1 নাম্বার সমীকরণ থেকে কি লিখতে পারি? এটাকে এদিকে দাগ দিয়ে দিই একটা এরকম, 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি লিখতে পারি? এই যে 1 নাম্বার সমীকরণ, ডেল্টা সমান কত? I1 প্লাস I2 যেমন আছে রইলো, তার সঙ্গে কি হলো? না R1 প্লাস R2 জায়গায় লিখে দিলাম কত? মাইনাস এ। এটাই হচ্ছে প্রিজমের কৌণিক চ্যুতির রাশিমালা। কত? I1 প্লাস I2 মাইনাস এ। I1টা কি? চলো I1টা কি খেয়াল রাখতে হবে। I1টা কি? আপাতন কোণ। I2টা কি? I2টা হচ্ছে নির্গমন কোণ। I2টা হচ্ছে নির্গমন কোণ। যে কোণে রশ্মি এসে পড়েছিল সেটা আপাতন কোণ, যে কোণে বেরিয়ে গেল নির্গমন কোণ। এটা কি? এটা হচ্ছে প্রতিসারক কোণ। কি কোণ? প্রতিসারক কোণ। বোঝা গেছে দূর পর্যন্ত? কোনো অসুবিধা? এই গেল প্রিজমের চ্যুতি কোণের রাশিমালা। কি করলাম? এই কনসেপ্টটি মনে রাখবে, ত্রিভুজ ত্রিভুজ চতুর্ভুজ। কি করলাম? উপরের ত্রিভুজ, নিচের ত্রিভুজ, এই যে চতুর্ভুজ, বাস 3 থেকে ধরলেই গল্প শেষ। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে, কোনো অসুবিধা? চলো লিখে নাও এতদূর পর্যন্ত। চলো তাহলে আমরা এখনো পর্যন্ত কি পেলাম? ফর্মুলা পেলাম। কি? কোন একটা প্রিজমে চ্যুতি কোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। I1 I2 হচ্ছে আপাতন নির্গমন কোণ, এ হচ্ছে চ্যুতি কোণ। আর একটা জিনিস পেয়েছি প্রিজম, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। কি পেয়েছি? আর একটা প্রমাণ করেছিলাম যে R1 প্লাস R2, R1 মানে কি? প্রথম তলে প্রতিসরণ কোণ, R2 মানে কি? দ্বিতীয় তলে আপাতন কোণ। ওই ছবিটাকে খেয়াল রাখতে হবে, কোনটা R1 কোনটা R2। এটা সমান কি পেয়েছি? এ, অর্থাৎ প্রিজমের প্রতিসারক কোণের সাথে সমান। এই দুটো আমরা ফর্মুলা কিন্তু প্রিজম থেকে পেলাম। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, আর R1 প্লাস R2 সমান হচ্ছে কি? না এ। এবার দুটো অঙ্ক সলভ করে নিই, তাহলেই বুঝতে পারবো কি আছে। ধরো 1 নাম্বার অঙ্ক তোমাকে এরকম দিয়েছে, কোনো একটা প্রিজম আছে,
এই প্রিজমের প্রতিসারক কোণের মান ধরো তোমাকে বলেছে কত বলবো, ধরো তোমাকে বলছে 40 ডিগ্রি। সাপোজ এই যে কোণটা, এই কোণের মান তোমাকে বলে দিচ্ছে 40 ডিগ্রি। একটা রশ্মি এসে পড়েছে, এই যে একটা রশ্মি এসে পড়লো, এদিকে যাবে, এদিকে বেরিয়ে যাবে। তো এই কোণে এটা হচ্ছে আপাতন কোণ, এটাকে আমরা বলবো কি কোণ, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আপাতন কোণ। এই আপাতন কোণের মান ধরো তোমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। এই রশ্মিটা এদিকে গেল, এদিকে বেরিয়ে চলে গেল। এখানে একটা অভিলম্ব টানি, এই হচ্ছে আমার অভিলম্ব, এটা হচ্ছে নির্গমন কোণ। ফাইনালি যে কোণ দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে ধরো তোমাকে বলে দিয়েছে 20 ডিগ্রি। তোমাকে বার করতে বলছে এই প্রিজমের চ্যুতি কোণের রাশিমালা কত। কার মান? চ্যুতি কোণের রাশিমালা কত। ছবিটা বোঝা গেছে? একটা প্রিজম যার প্রতিসারক কোণ হচ্ছে 40 ডিগ্রি, আপাতন কোণ হচ্ছে 30 ডিগ্রি, নির্গমন কোণ হচ্ছে 20 ডিগ্রি। তাহলে বার করতে বলেছে প্রিজমটার কি চ্যুতি কোণের রাশিমালা। ভাষায় লিখতে পারো এভাবে, যে যেটা ল্যাঙ্গুয়েজ আছে, ছবিটাই বেস্ট, ছবি দেখলেই বুঝতে পারবো কি হতে চলেছে। ঠিক আছে, চলো করে ফেলো, ডেল্টার মান বার করে ফেলো। এই প্রিজমটার ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা বার করতে হবে, অর্থাৎ যাওয়ার কথা ছিল সোজা, যাচ্ছে এদিকে, কত ডিগ্রিতে দেখেছে এই কোণটা আমাকে বার করতে হবে। কি করে করবো? একদম দেখতে পাচ্ছি আমাদের বলে দিয়েছে এখানে এর মান বলে দিয়েছে, I1 এর মান বলে দিয়েছে, I2 এর মান বলে দিয়েছে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I2। ফর্মুলা ইউজ করব, আনসার আসবে। তাহলে আমরা কি জানি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ডেল্টা সমান I1 এর মান কত? 30 ডিগ্রি, I2 এর মান কত? 20 ডিগ্রি, এর মান কত? 40 ডিগ্রি। চলো আনসার কত আসছে দেখো, 30 20 50 মাইনাস 40 ডিগ্রি সমান ডেল্টা ইকুয়াল টু কত আসছে? 10 ডিগ্রি। কত আসছে? 10 ডিগ্রি। বাস হয়ে গেল, প্রিজমটার চ্যুতি কোণের রাশিমালা কত? 10 ডিগ্রি। একদম সোজা। চলো নেক্সট অঙ্ক 2 নাম্বার। বলছে একটি সমবাহু প্রিজমের রশ্মির আপাতন কোণ ও নির্গমন কোণ আপাতন কোণ ও নির্গমন কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 30 ডিগ্রি। ঠিক আছে, কি বলছে? বলছে ডেল্টা সমান কত হবে, মানে প্রিজমটার ক্ষেত্রে যে রশ্মির চ্যুতি হবে সেই চ্যুতি কোণের রাশিমালা কত হবে, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। বাকিটা লিখে নাও, যে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয়। কি দেওয়া আছে? একটি সমবাহু প্রিজমে রশ্মির আপাতন কোণ ও নির্গমন কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 30 ডিগ্রি, রশ্মির চ্যুতি কোণের রাশিমালা কত। করে ফেলো অঙ্কটা দেখি। ঠিক আছে, ভিডিওকে পজ করো, পজ করে অঙ্কটা করে ফেলো। কি আছে আগে লিখে নেই, আমাদের কি কি বলে দেওয়া আছে। কি বলেছে? রশ্মির আপাতন কোণ ও নির্গমন কোণ 50 এবং 30। তাহলে আপাতন কোণ মানে কি? I1 এর মান বলে দেওয়া আছে 50। চলো 30 মানে কি? নির্গমন কোণ মানে হচ্ছে I2, এর মান বলে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। আমাকে বার করতে বলছে ডেল্টা, তাহলে ডেল্টা সমান কত? ডেল্টা সমান আমরা ফর্মুলা জানি, ইউজ করে দিলি আনসার, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। চলো ডেল্টা সমান I1 এর মান কত? I1 এর মান হচ্ছে 50 ডিগ্রি, I2 এর মান কত? I2 এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান কত না জানলে কি করে বার করবো? তাহলে আমাকে এর মান জানতে হবে, কিন্তু এর মান তো প্রশ্নে বলে দেওয়া নেই। কি করে করবো অঙ্কটা? ডেল্টা জানতে গেলে I1 I2 তো বসিয়ে দিলাম 30 50, এটা কত? এর মান কত? এর মান না জানলে তো আমরা অঙ্কটাই সলভ করতে পারবো না। তাহলে কিভাবে এগোবো এইটা আমাদের বুঝতে হবে। কিভাবে এগোবো? কিছু বলে দেওয়া আছে অঙ্কে? এ তো বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে, লুকিয়ে দেওয়া আছে। ভালো করে দেখো কি বলছে, সমবাহু প্রিজম। কি প্রিজম? সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে কি? যে প্রিজমটার তিনটে বাহুই কি হবে? সমান হবে। যে প্রিজমের তিনটে বাহুই কি হবে? সমান হবে। তাহলে যদি কোনো একটা প্রিজমের তিনটে, এই যে এই তলটা, এই তলটা, এই তলটা, এই যে তিনটেই বাহুই যদি সমান হয়ে যায়, তাহলে সেই প্রিজমটাকে আমরা বলবো সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে সমবাহু দেখতে তো ত্রিভুজের মতো, তাহলে তিনটে কোণের মান কত হয়? এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও
60 ডিগ্রি। তাহলে সমবাহু প্রিজমের তিনটে কোণের মান কত কত করে হয়? ইকুয়াল হয় 60 60 60। তাহলে এই যে এই কোণটাকেই তো আমরা বলি প্রতিসারক কোণ এ, তাহলে এ এর মান কত? এ এর মান 60 ডিগ্রি। সরাসরি বলে দেওয়া নেই, এই যে বলে দেওয়া আছে সমবাহু প্রিজম, সমবাহু প্রিজমের মধ্যে কথাটা লুকিয়ে দেওয়া আছে, তার মানে বলে দেওয়া আছে এ সমান কত? এ সমান হচ্ছে 60 ডিগ্রি। চলো এবার বসিয়ে দাও, কত আসছে? 60 ডিগ্রি। তাহলে ডেল্টা ইকুয়াল টু 50 30 80, বাকি ক্যালকুলেশন আমরা জবরদস্ত করতে পারি। তাহলে ডেল্টা ইকুয়াল টু আসছে কত? 20 ডিগ্রি। কত আসছে? 20 ডিগ্রি। তাহলে প্রিজমটার ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা কত হবে? 20 ডিগ্রি। ঠিক আছে, কোনো সমস্যা? চলো বোঝা গেছে? কোনো অসুবিধা? তাহলে আজকের মতো এটুকু। আমরা কি করলাম? প্রিজমে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করলাম, সেখান থেকে অঙ্ক ক্যালকুলেট করলাম, অঙ্ক করলাম, আর দুটো ফর্মুলা দেখলাম, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, আর একটা হচ্ছে R1 প্লাস R2 সমান এ। ঠিক আছে, চলো নেক্সট দিন আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা দেখবো, যেটা হচ্ছে কি না ন্যূনতম চ্যুতিকোণ। প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ বিষয়টা কি, ন্যূনতম চ্যুতিকোণ থেকে কিভাবে অঙ্ক সলভ করতে হয়, সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে এই ফর্মুলা দুটো কিভাবে চেঞ্জ হয়ে যায়, এই জায়গাগুলো আমরা দেখবো পরের দিন। তাহলে পরের দিন আমরা শিখবো প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ সম্পর্কে। ঠিক আছে, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।